গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 অক্টোবর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বাস্থ্য বিভাগের অধীনে 3698টি পদের জন্য অনুষ্ঠিত নিযুক্তি পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। চিকিৎসা শিক্ষা সঞ্চালকালয়, স্বাস্থ্য সেবা সঞ্চালকালয় এবং আয়ুষ সহ স্বাস্থ্য বিভাগের অধীন এই পদসমূহের ফলাফল স্বচ্ছ নিযুক্তির একটি মাইলফলক বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মত প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হলো: পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে আসা হিন্দুদের বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে অমিত শাহ জানান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতিত হিন্দুদেরও ভারতের মাটির উপর যে কোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকার রয়েছে। অমিত শাহ দৃঢ়ভাবে বলেন, এখানে আসার অধিকার সবার নেই। যারা অবিচারের শিকার হয়েছেন তাদের স্বাগত। পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের এই দেশের মাটির উপর ততটাই অধিকার আছে যতটা আমার আছে। পাশাপাশি অমিত শাহ চ্যালেঞ্জ করে বলেন, 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের যে বৈষম্য দেখা যায় তার প্রধান কারণ হলো অনুপ্রবেশ। যদি সবাইকে আমাদের দেশে আসতে দেওয়া হয় তাহলে এটি একটি ধর্মশালায় পরিণত হবে। কারা অনুপ্রবেশকারী আর কারা শরণার্থী তাও পরিষ্কার করে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, একজন শরণার্থী এবং একজন অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য কি? যারা নিজেদের ধর্ম রক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন তারা শরণার্থী। এরা হতে পারেন হিন্দু, বৌদ্ধ, শিখ এবং খ্রিস্টান। কিন্তু যারা কোনো ধর্মীয় নিপীড়ন ছাড়াই এখানে এসেছেন এবং অবৈধভাবে প্রবেশ করেছেন তারা অনুপ্রবেশকারী। পরবর্তী খবরটি হলো: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার অবসরের পর পেনশন বা বকেয়া পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। কর্মজীবনের পরিশ্রমের প্রাপ্য অর্থ যেন দ্রুত হাতে পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ জানিয়েছে, অবসরের দিনই সব বকেয়া মিটিয়ে দিতে হবে এবং পরের মাসের প্রথম দিন থেকেই পেনশন চালু করতে হবে। পেনশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও সময় সাপেক্ষহীন করতে প্রতিটি দপ্তরে নিয়োগ করা হবে একজন বিশেষ আধিকারিক, যার নাম পেনশন বন্ধু। এই আধিকারিকের দায়িত্ব হবে অবসরের আগে থেকেই কর্মীদের যাবতীয় পেনশন সংক্রান্ত নথিপত্র ও অনুমোদনের কাজ সম্পূর্ণ করা। বিশেষত ভিজিলেন্স ক্লিয়ারেন্স যাতে অবসরের আগেই হয়ে যায় তা নিশ্চিত করবেন তিনি। অবসরের পর কর্মীরা কোনো সমস্যায় না পড়েন সেই লক্ষ্যে এই নতুন পদক্ষেপ। শুধু তাই নয়, কোনো পেনশনভোগীর মৃত্যু ঘটলে তার পরিবারের হাতে দ্রুত পরিবার ভিত্তিক পেনশন পৌঁছে দেওয়ার কাজ করবেন ওই আধিকারিক। নথি যাচাই, আবেদন জমা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় অনুমোদন সব ক্ষেত্রে সহায়তা করবেন তিনি। বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরাই ঠিক করবেন কে এই দায়িত্বে থাকবেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, আন্তমন্ত্রক সমন্বয়ের মাধ্যমে এই নীতি বাস্তবায়িত হবে যাতে পেনশন সংক্রান্ত কোনো জটিলতা তৈরি না হয়। পরবর্তী খবরটি হলো: হাইলাকান্দি জেলার দ্বিতীয় বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য মেলা আগামী 15 অক্টোবর আলগাপুরের বারনগর গার্লস হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য হল জেলার 0 থেকে 18 বছর বয়সী শিশুদের নানা শারীরিক সমস্যার শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান। এতে লিভার, কিডনি, জন্মগত স্নায়ুবিক ইত্যাদি সহ মোট 59 ধরনের রোগ চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে বিভিন্ন বিধানসভা ভিত্তিক ক্লিনিক শিবির, দ্বিতীয় পর্যায়ে নভেম্বর মাসে মেডিকেল কলেজে রোগ চিহ্নিতকরণ এবং তৃতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে উপযুক্ত চিকিৎসা রাজ্য বা প্রয়োজনে রাজ্যের বাইরে যে কোনো অনুমোদিত হাসপাতালে করা হবে। শিবিরে যেসব শিশুর উন্নত চিকিৎসার প্রয়োজন মনে হবে
তাদের তথ্য ও লাইভ ফটোগ্রাফ জেলা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী খবরটি হলো, বিহার বিধানসভা নির্বাচনের আগে নতুন সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দের কথা জানা গেছে, যা রাজ্যের ভোটের মানচিত্রে এক নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে। ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় দেখা গেছে, বিহারের মানুষ নতুন মুখকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন। সমীক্ষার ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৩৬% ভোটার চাইছেন আরজেডির নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে। দ্বিতীয় স্থানে আছেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, যাকে পছন্দ করেছেন ২৩% ভোটার। বর্তমান মুখ্যমন্ত্রী এবং জেডিইউ প্রধান নীতিশ কুমারের পছন্দের হার মাত্র ১৬%। তালিকায় আরও দুজনের নাম রয়েছে। এলজেপি চিরাগ পাসওয়ানকে পছন্দ করেছেন ৮.৮% ভোটার এবং বিজেপি নেতা ও বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরীকে পছন্দ করেছেন ৭.৮% ভোটার। বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর নীতিশ কুমারের জনপ্রিয়তা কমছে। যদিও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জেডিইউপি জুটে সবচেয়ে বেশি আসন পেয়েছিলেন বিজেপি। পরবর্তী খবরটি হলো, এবার দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ করবে বেসরকারি সংস্থা। ইতিমধ্যেই এই বিষয়ে নতুন বিলের খসড়া তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন অধিবেশনেই আনা হতে পারে এই বিল। সংবাদ সংস্থার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারতের রাজধানী শহর দিল্লি সহ উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্য এবং পশ্চিমবঙ্গের কলকাতার মতো শহরে বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে। হাতে গোনা এই কয়েকটি এলাকা ছাড়া দেশের বৃহত্তর অংশে বিদ্যুৎ সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কিন্তু এই সংস্থাগুলির বেশিরভাগই লোকসানে চলছে। ফলে বাড়ছে বিপুল ঋণের বোঝা, যার ভার বইতে হচ্ছে সরকারকে। তাই সরকারি কোষাগারের টান কমাতে এবং গ্রাহকদের সুবিধার্থে এবার দেশের সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা সরবরাহের ক্ষেত্রে বেসরকারি সংস্থার জন্য রাস্তা খুলে দিতে পারে কেন্দ্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক ইতিমধ্যেই একটি নতুন বিলের খসড়া প্রস্তুত করেছে। সেই খসড়া অনুযায়ী দেশের সমস্ত এলাকাতেই বেসরকারি সংস্থা বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং এর জন্য একাধিক সংস্থা দরপত্র ডাকতে পারে। এ প্রসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, এই আইন পাশ হলে গ্রাহকদের অনেক সুবিধা হবে, কারণ সস্তায় ভালো পরিষেবা দেওয়ার জন্য সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা যাবে। পরবর্তী খবরটি হলো, দোলাই থানা এলাকার নারায়ণপুর গ্রামের মুসলিমউদ্দিন মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পলাতক। গত বুধবার কাজীডোহরে তার বাবার বাড়ি থেকে পরপুরুষের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ তুলেন স্বামী মুসলিমউদ্দিন। এ ঘটনায় শুক্রবার দোলাই থানায় শ্বশুর, শাশুড়ি ও স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিমউদ্দিন। মামলায় তিনি উল্লেখ করেন, গত সোমবার তিনি স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে কাজীডোহরে শ্বশুর বাড়িতে যান। সেখানে দুদিন থাকার পর শালকের সঙ্গে গাড়িতে চেপে বের হন। পরে জানতে পারেন সন্ধ্যা ৭টা নাগাদ লুৎফা বেগম কোথাও পালিয়ে যান। রাতেই শ্বশুর ও শালক তাকে জোর করে সোনাই থানায় নিয়ে যান। থানায় যাওয়ার পথে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যান শ্বশুর ও শালক। সেখানে লুৎফার নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল ফিরিয়ে দিয়ে রাত ১২টার কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেন। পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে যান। এদিকে থানায় মামলা দায়ের করার পর মুসলিমউদ্দিন ও তার পিতা জমির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন, লুৎফার বাবা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছেন। মুসলিমউদ্দিন বলেন, যে যুবকের সঙ্গে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে, তাই অর্থের লোভে লুৎফাকে পালিয়ে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাই স্ত্রী ও যুবককে আটক করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুসলিমউদ্দিন।